রাজধানীতে চুরি ডাকাতি হরহামেশাই হয়, কিন্তু সম্প্রতি বেড়েছে গ্রিল কেটে ডাকাতি বা চুরির ঘটনা। শুধু চুরি ডাকাতি করেই থামছে না অপরাধীরা, বাধা পেলে খুন করতেও পিছপা হচ্ছে না তারা। পুলিশ বলছে এই রকম 10-12টি চক্র রাজধানীতে সক্রিয়। রাজ 9টায় বাংলাদেশে আজ থাকছে রাজধানীতে গ্রিল কেটে চুরি বা ডাকাতি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। আর দেশ বিদেশের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাহরিদা বিনতে মেসবা। আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীর আহসান। আর পরে খেলার খবর জানাতে আমাদের সাথে যোগ দেবেন আহসানুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। আগামী নির্বাচনের আগে মন্ত্রিসভার আকার এবং সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে কানাডা যাবে দুদকের দল। বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ ভাবছে না নিউজিল্যান্ড, অভিমত মার্টিন গাপটিলের। জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ, আশাবাদী কোচ রিচার্ড ফাইবাসের। এবার জানিয়ে দেব অন্যান্য সংবাদ যেগুলো আজকের শিরোনাম হয়েছে। হজ ফ্লাইট ঠিক রাখতে উড়োজাহাজ সংকটে বিমান 29শে নভেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ রুটে চলাচল বন্ধ। এবং মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে ঢাকা এবং চট্টগ্রাম সহ 20টি জেলার ডিসি পরিবর্তন করেছে সরকার। রাত 9টায় বাংলাদেশে নির্বাচিত বিষয় নিয়ে আপনারা মতামত পাঠাতে পারেন। আজকের বিষয় নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার ঠিক করবেন রাষ্ট্রপতি। মতামত পাঠানোর জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন রাত, এরপর নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। ইমেল এবং ফেসবুকেও আপনারা আপনাদের মতামত পাঠাতে পারেন। ইমেল করতে পারেন raat9@independent24.tv এবং ফেসবুকেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ফেসবুকের ঠিকানাটা বলে দিচ্ছি, facebook.com/@রাত9টা। আপনার মূল্যবান মতামত রাত 9টায় তুলে ধরব। এবার বিস্তারিত। নির্বাচনের সময় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন রাষ্ট্রপতি। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বললেন সেই সময় মন্ত্রিসভার আকার কি হবে সেই সিদ্ধান্ত দেবেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার আবারও আসলে ক্ষমতা ছাড়বে এমন গ্যারান্টি নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে রোববার। সে অনুযায়ী এবং সংবিধানের পঞ্চদশ সংশোধন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকার কোনো সুযোগ নেই বলে দাবি করেন প্রধানমন্ত্রী। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন মহাজোট সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে 90 দিনের মধ্যে নির্বাচন হবে, তবে নির্বাচনের দিন ও সরকারের পরিধি ঠিক করবেন রাষ্ট্রপতি। যখন সময় আসবে আমি যে মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করবো যে অত তারিখে আমরা ইলেকশন করতে চাই, তিনি যেভাবে নির্দেশ দেবেন যে এই মন্ত্রিসভায় তখন থাকবে বা মন্ত্রিসভা ছোট করতে হবে বা কবে পার্লামেন্ট তিনি ডিসলভ করে দেবেন, এটা সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার থাকবে এবং সেইভাবেই তখন নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন নির্দিষ্ট করবে এবং নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার যারা দাবি করছেন প্রধানমন্ত্রী তাদের সমালোচনা করেন। তিনি বলেন বিগত কয়েকটি তত্ত্বাবধায়ক সরকারের নির্যাতন ও অনিয়মের কথা অনেকেই ভুলে গেছেন। যারা ক্ষমতা আসবেন তারা যদি ঠিক ওই 11 ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন সরকারের মতো চলতেই থাকে তাহলে তারাও কিন্তু গণতান্ত্রিক অধিকার হারাবে। কাজে কি গ্যারান্টি আছে যে তারা আসলে আবার নির্বাচন হবে? আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন সরকারের নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। বিশ্বব্যাংকের অর্থ চুক্তি বাতিলের পেছনে গ্রামীণ ব্যাংক উদ্যোক্তার হাত রয়েছে বলে ইঙ্গিত করেন প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য গতকালকে মাননীয় স্পিকার আপনি জানেন একটা বিল পাস করার সময় উনি ওয়াকআউট করে ফেললেন, যার দরদে তারই কিছু কারসাজি এখানে ছিল বলেই কিন্তু
এই অর্থায়নটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। মন্ত্রণালয়গুলো যে টাকা সাশ্রয় করেছে এবং যে টাকা রিজার্ভ আছে তাতেই পদ্মা সেতু নির্মাণ সম্ভব বলে মনে করেন তিনি। এজন্য কোনো ধরনের সারচার্জের প্রয়োজন নেই। সঞ্জয় তরফদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এরই মধ্যে দর্শকরা তাদের মতামত পাঠাচ্ছেন, তো এবার দর্শকদের মতামতগুলো আমি তুলে ধরছি। মীর হাসান, বেশ কিছু মতামত আমরা পেয়ে গেছি। এমদাদ লিখছেন যে এটা কি আদৌ সম্ভব হবে, এবং আরিফ বিন নজরুল বলছেন যে তাহলে আবার 111 হওয়ার সম্ভাবনা আছে, কেননা তিনি চাইবেন তার নিজের দলে প্রাধান্য দিতে, আর তখনই আসলে বিপত্তি ঘটবে। এবং আরো একজন ওয়ারিসুল কালাম বলেছেন যে উনি একটু আসলে অন্যভাবেই বলেছেন যে এটা তাহলে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতন ব্যাপার। তো আপনার কাছে নিশ্চয়ই আরো অনেক তার মতামতটা অনেকটাই বা একান্তই তার ব্যক্তিগত মতামত বলা চলে। আপনাকে বলে রাখি যে ইস্তেহাক তিনি যে মন্তব্যটি করেছেন, তিনি বলছেন যে সামনের সময় কি হবে সেটাই তিনি দেখার অপেক্ষা আছে। পাশাপাশি তিনি একটা প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রপতির বর্তমানে যে সীমাবদ্ধ ক্ষমতা রয়েছে, সামনের দিনগুলোতে তার ক্ষমতাটা কি ধরনের হবে সেটা নিয়ে সন্দিহান। তবে আলামিন রাসেল যে কথাটি বলছেন সেটা বেশ যুক্তিযুক্ত। তিনি বলছেন যে কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটাই তার কাছে এখনো গুরুত্বপূর্ণ। আর এমদাদ যে বলছেন সেটা সবাই চায়, সেটা তিনি বলছেন যে যা কিছুই হোক না কেন জনগণ আর অরাজকতা দেখতে চায় না। তাহলে আমরা আসলে এই বিষয় নিয়ে অনেক মতামত আসতেই থাকবে, তো অন্য সংবাদগুলো জানিয়ে দিচ্ছি। অবশ্যই চলে যাচ্ছি অন্যান্য খবরে। পাট সহ 500 উদ্ভিদের জন্য ক্ষতিকর ছত্রাকের জীবন রহস্য উদ্ভাবন করেছেন বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে একদল গবেষক। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্ভাবনের ঘোষণা দেন। গবেষকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এইসব আবিষ্কারের সত্ত্ব সংরক্ষণের জন্য প্যাটেন্টের আবেদন আন্তর্জাতিক পর্যায়ে জমা দেওয়া হয়েছে। এই যে ছত্রাক বা ফাঙ্গাসের জীবন রহস্য উন্মোচন করা হয়েছে, এটা আমি মনে করি আমাদের বাঙালি বিজ্ঞানীরা একটা বিরাট আবিষ্কার করেছে, এবং এই গবেষণার ফলাফল আজকে এই সন্ধ্যায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল বিএমসি জেনোমিক্সে প্রকাশিত হয়েছে। এবার যাচ্ছি বিমানে শিডিউল বিপর্যয়ের খবরে। হজ যাত্রী পরিবহন করতে গিয়ে উড়োজাহাজ সংকটে পড়েছে বাংলাদেশ বিমান। টানা 4 দিনে শিডিউল বিপর্যয় ঠেকাতে 29 নভেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীরা কবে গন্তব্যে যেতে পারবে তার সদুত্তরও নেই কারো কাছে। হজ যাত্রী পরিবহন করতে গিয়ে তীব্র উড়োজাহাজ সংকটে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঈদের পর থেকেই ঢাকা কক্সবাজার এবং ঢাকা যশোর রুটে ফ্লাইট বন্ধ রাখে কর্তৃপক্ষ। বাকি ছিল চট্টগ্রাম ও সিলেটে বিমানের ফ্লাইট। এবার এই দুটি গন্তব্যেও আগামী 23 নভেম্বর পর্যন্ত কার্যক্রম বাতিল করেছে বিমান। কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক রুটের সংকট কাটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চিটাগং সিলেটের কানেকশন ডোমেস্টিক আছে কিনা? হ্যাঁ আছে। আরেকটা হলো পিওরলি চিটাগং সিলেটে ডোমেস্টিক ফ্লাইট অপারেট করতেছে কিনা, যে ঢাকা চিটাগং ঢাকা, এখানে ইন্টারন্যাশনাল কেউ নাই। সেটা আমাদের ছিল একটা করে ফ্লাইট, সেটা আপাতত আমরা হজের সময় সাসপেন্ড রাখতেছি। বুধবার সকাল থেকে বিমানে 7টি আন্তর্জাতিক ফ্লাইট বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে উড়োজাহাজ সংকটে এর সবগুলো ফ্লাইটেরই সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সময়সূচিতেও বিমান ছেড়ে যেতে পারবে তা নিয়ে চরম অনিশ্চয়তায় সাধারণ যাত্রীরা। যতটুকু কষ্ট এখানে দাঁড়ায় থাকা, এর চেয়ে বেশি কষ্ট যে টিকিটটা আবার নতুন করে কনফার্ম করানো। গতকাল বড় ভাইয়ের কোম্পানির মালিক ফোন করে বললো যে যদি তুই 2 দিনের ভিতরে না আসিস তাহলে তোর কুয়েতে আসার দরকার, তোর ভিসা ক্যান্সেল করে দেব। জরুরি ভিত্তিতে বিমান 272 জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বিমান ভাড়া করতে যাচ্ছে, যা আসবে আগামী 23 সেপ্টেম্বর। এছাড়াও বিমানের 450 সিটের একটি ডিসি-10 মেরামত করে বহরে আনা হচ্ছে বলে জানান বিমানের এক কর্মকর্তা। যে 767 আমরা একটা নিচ্ছি, আর আমাদের আরেকটা ডিসি-10 খুব সম্ভব 24 তারিখ থেকে আবার অপারেট করা শুরু করবে। এই দুটি উড়োজাহাজ বহরে আসলে সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন বিমানের এই কর্মকর্তা। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রাম জেদ্দা সরাসরি হজ ফ্লাইট চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন এবং বিমান অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ট্রাভেল এজেন্ট সমিতি। সকাল 10:30টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা। এরপর বেলা 1টা পর্যন্ত চট্টগ্রাম বিমান অফিসের সামনে অবস্থান নেয় তারা। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। পরে এক পর্যায়ে চট্টগ্রাম বিমানের জেলা ব্যবস্থাপক তাদের নানা সীমাবদ্ধতার কথা জানান।
দেশের 20টি জেলায় জেলা প্রশাসক পদে নিয়োগ এবং বদলি করা হয়েছে। বুধবার সরকারি এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। গোপালগঞ্জে জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট শেখ ইউসুফ হারুনকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক এবং ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জয়নুল বারী নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে। এদিকে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খলিলুর রহমানকে গোপালগঞ্জ এবং স্থানীয় সরকার নেত্রকোনার উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিনকে কক্সবাজার জেলা প্রশাসক করা হয়েছে। এছাড়া শরীয়তপুর, মাগুরা, জামালপুর, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, খাগড়াছড়ি, ঠাকুরগাঁ, বরগুনা, টাঙ্গাইল, চাঁদপুর, বরিশাল, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, মানিকগঞ্জ এবং কুষ্টিয়ার জেলা প্রশাসক পরিবর্তন করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তৈরি আপত্তিকর চলচ্চিত্র সরিয়ে ফেলা না পর্যন্ত সরকার ইউটিউব চালু করবে না। তবে বাণিজ্যিক অথবা অন্য জরুরি কাজে ব্যবহার করতে চাইলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি থেকে পরামর্শ নিয়ে ইউটিউব ব্যবহার করা যাবে। গত সোমবার রাতে ইউটিউব বন্ধ করে দেয় সরকার। বিটিআরসির কর্মকর্তারা জানান, বিশ্বের বিভিন্ন দেশে আপত্তিকর ছবিগুলো ইউটিউব থেকে তুলে নিয়েছে গুগল। বাংলাদেশেও তা করতে গুগলকে চিঠি দিয়েছে, কিন্তু গুগল তা করেনি। তাই বাধ্য হয়ে সরকার ইউটিউব বন্ধ করে দিয়েছে। গুগল ইন্ডিয়াকে, গুগল অ্যাপেক রিজিয়ন হংকংকে এবং গুগলের প্রধান হেড অফিস ইউএসএকে আমরা সময় দিয়ে চিঠি লিখেছি এবং আমরা পার্সু করেছি, তারা বন্ধ করেননি। যখনই দেখব যে গুগল ইউটিউব থেকে আপত্তিকর মানহানিকর অংশটুকু সরিয়ে দিয়েছে, তখনই আমরা এটাকে আবার চালু করে দেব। পিরোজপুরের সংসদ সদস্য একেএম আওয়ালের বিরুদ্ধে চুরির মামলার বিষয়ে তথ্য দিতে বরিশালের বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। এছাড়া সোনালী ব্যাংকে গত 3 বছরের নিরীক্ষা প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে তথ্য কমিশন মিলনায়তনে 6টি অভিযোগের শুনানি শেষে 15 দিনের মধ্যে অভিযোগকারীদের তথ্য দেবার এই নির্দেশ দেওয়া হয়। রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন কার্যালয়ে বুধবারের এই শুনানিতে তালিকার প্রথম অভিযোগটি রেল ভবনের তথ্য না দেবার বিষয়ে। ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহেরের নেতৃত্বে শুনানিতে অংশ নেন অভিযোগকারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভিযুক্ত কর্মকর্তারা। কার্যতালিকায় থাকা 6টি অভিযোগের শুনানিতে যুক্তি তুলে ধরেন অভিযোগকারী অথবা তাদের আইনজীবী। তথ্য অধিকার আইনের 8-এর 1 ধারা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে তথ্য না পেয়ে আপিলের পরে কমিশনের দায়ের হওয়া এসব অভিযোগের মধ্যে সোনালী ব্যাংকের বিরুদ্ধে এটি দ্বিতীয় দিনের শুনানি। ক্ষুদ্র শিল্পের জন্য ব্যাংকের সুদ মওকুফ সহ আমাদি ঋণের টাকা এই নিয়ে 3 বার আদায় পরিশোধ সমন্বয় করা হয়েছে। এই সুদ মওকুফ হয়েছিল, এগুলাকে সুদ ভর্তুকি দেওয়া হোক, আমরা পার্টিকুলার কোম্পানির নাম দিই। এই সমস্ত যে ঘটনা এখন হচ্ছে, না এটা অন্য জিনিস, না অন্য জিনিস না, এটা সমস্ত গোপনীয়তা এই নাই ওর নাই কারণে কিন্তু সেকশন 9 এর বিরুদ্ধে সাবসেকশন 3 তে আছে। আপনারা কেন দিতে পারলেন না, কি কারণে এটা ইয়ে দিতে হবে, আমরা কেউ দিবেন কোথায়, সেটা আপনি ওনাদেরকে লাগে দেবেন। এটা এদিকে নতুন আসা অভিযোগের মধ্যে পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য একেএম আওয়ালের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিষয়ে তথ্য না পাওয়ায় সুপ্রিম কোর্টের এক আইনজীবীর দায়ের করা অভিযোগও নিষ্পত্তি করেছে কমিশন। জান্নাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে গ্রিল কেটে ডাকাতি বা চুরির ঘটনা ঘটছে। বাধা পেলে খুন করতেও পিছপা হচ্ছে না অপরাধীরা। পুলিশ বলছে এই রকম 10-12টি চক্র রাজধানীতে সক্রিয়। এটি রাজধানীর মহাকালী ডিওএইচএস এর একটি ব্যবসা প্রতিষ্ঠানের চুরির চিত্র। গভীর রাতে গ্রিল কেটে ভেতরে ঢুকেছিল এরা, নিয়ে গেছে নগদ 45 লাখ টাকা। এরপর থেকে এ দুজনকে হন্য হয়ে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রিল কাটা চোর দলের সদস্যরা জানায়, এই প্রক্রিয়ায় চুরি করতে তাদের খুব বেশি সরঞ্জামের দরকার হয় না। ঘটনার আগে তারা বাড়ি বা অফিস টার্গেট করে ফেরিওয়ালা বা হকার সেজে রেকি করে নেয়। কোনো ধরনের বাধা পেলে বেপরোয়া হয়ে হামলাও করে বসে এরা। এক সাইডে ধইরা তারই পরে 4 দিলে ভাঙা হয়, ভাঙার পরে একে একে 3টা-4টা ভাঙা হইলে জাগা হয়, জাগা হইলে তখন এক এক করে সবাই ওইটার ভিতর থেকে ঢোকা। সেলাই ধরছে, ধরার পরে কাপড় ধরছে আরেকজনে, কাপড় ধরার পরে দুইজনে চাপ দিছে, চাপ দেওয়ার লগে লগে ভেঙে গেছে। কাপড়টা দেয় যে আওয়াজ না হয়, স্লিপ না কাটে।
পুলিশের হিসেবে রাজধানীতে প্রতি মাসে গড়ে 150 থেকে 200 চুরি বা ডাকাতি হয়, আর অর্ধেকেরও বেশি ঘটে গ্রিল কেটে। তো গ্রিল কাটা চোরেরাই এখন সশস্ত্র ডাকাতির রূপ নিতে যাচ্ছেন। এটা একটা অ্যাগ্রাভেটেড ফর্ম অফ থেফট। তারা সাধারণত যে সমস্ত বাড়িতে সদস্য সংখ্যা কম থাকে, বিপুল পরিমাণে টাকা থাকার সম্ভাবনা থাকে এবং কখনো কখনো ধনী ভদ্র মহিলাদের স্বর্ণালঙ্কার থাকবে, এই সমস্ত বাড়িগুলিকেই তারা রেকি করে নেন। রাজধানীর গুলশানে চিকিৎসক নেতা নারায়ণ হত্যাকাণ্ড ঘটে গ্রিল কাটা চোরের হাতে। এরকম 10-12টি চক্র রাজধানীতে সক্রিয় আছে। উদ্দেশ্য চুরি হলেও বাধা পেয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছে তারা। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার এক নজরে সাইফুল শাহিনের কাছ থেকে জেনে নিচ্ছি দেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। গতকালের মতো আজও অফিসে যাননি প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তিনি সারাদিন কি করেছেন তা তার ব্যক্তিগত সহকারীর কাছ থেকেও জানা যায়নি। গাজীপুরের কাপাসিয়া উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বজলুল হকের মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছে আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে দেয়া হাইকোর্টের নির্দেশ 8 সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া। এবার ব্যবসা বাণিজ্যের খবর জানবো মীর আহসানের কাছ থেকে। মীর আহসান, ফাহমিদা, পঞ্চমবারের মতো বিদ্যুতের দাম বাড়াতে যাচ্ছে সরকার। কালকে আনুষ্ঠানিকভাবে এনার্জি রেগুলেটরি কমিশন ঘোষণা দেবে। এছাড়া দুদকের তদন্ত দল পদ্মা সেতুর বিষয়ে তদন্ত করতে কানাডা যাবে, সেটাই জানিয়েছে। এমন আরো কিছু খবর আছে, সেগুলো জানাবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, আর বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। 2% কম শেয়ার থাকা পরিচালকদের পদ শূন্য। নতুনদের তালিকা 15 নভেম্বরের মধ্যে এসইসি কে দিতে হবে। পাটের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় আগ্রহ হারিয়ে ফেলছে কৃষক। ফিরে এলাম রাত 9টায়। বাংলাদেশে চলে যাচ্ছি ব্যবসা বাণিজ্যের আয়োজনে। পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকেলে এই বিষয়ে ঘোষণা দেবে এনার্জি রেগুলেটরি কমিশন। বিইআরসি কর্মকর্তারা জানিয়েছেন এবারের দাম 15 থেকে 23% পর্যন্ত বাড়ানো হতে পারে। বিদ্যুৎ বিলের 3টি স্ল্যাব ভেঙে 6টি স্ল্যাব করা হচ্ছে বলেও জানান তারা। 0 থেকে 75 ইউনিট, 76 থেকে 200, 201 থেকে 300, 301 থেকে 400, 401 থেকে 600 এবং 601 থেকে ইউনিট থেকে এর ঊর্ধ্বে ব্যবহারকারীদের জন্য স্ল্যাব করা হয়েছে। বর্তমান সরকারের আমলে এ নিয়ে পঞ্চমবারের মতো বিদ্যুতের দাম বাড়ানো হলো। পদ্মা সেতুর দুর্নীতির তথ্য অনুসন্ধানের জন্য দুদকের তদন্ত দলকে কানাডা পাঠানো হবে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান। এই নিয়ে কানাডা সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে। সাড়া দিলেই তদন্ত দলকে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলেও জানান চেয়ারম্যান। পরামর্শক নিয়োগে দুর্নীতির চেষ্টার অভিযোগে 2011 সালের মাঝামাঝি সময়ে পদ্মা সেতুর অর্থায়ন স্থগিত করে বিশ্বব্যাংক। পরে এই প্রকল্পে অর্থায়ন না করারই ঘোষণা দেয় সংস্থাটি। বিশ্বব্যাংকের অভিযোগ তদন্তে সে বছরের নভেম্বর মাসে কাজ শুরু করে দুদক। 3 মাসের তদন্ত শেষে চলতি বছরের 2 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে দুদক জানায় তখন পর্যন্ত দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া যায়নি। নির্মাণ প্রতিষ্ঠানের প্রাকযোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়েছে বলে কমিশন মনে করে না। বিশ্বব্যাংক এই প্রকল্পে অর্থায়ন বাতিলের ঘোষণা দেওয়ার পর দুদক বিশ্বব্যাংকের শর্ত মেনে তদন্ত কাজ চালাতে রাজি হয়। দ্বিতীয় দফায় তদন্তে ডাকা হয় সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগের সংসদ সদস্য নূরে আলম চৌধুরী লিটনের ভাই নিক্সন চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী সহ বাংলাদেশে কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের এজেন্ট সহ মোট 26 জনকে। কমিশন সূত্র জানায় দ্বিতীয় পর্যায়ের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। বুধবার দুদক চেয়ারম্যান জানান তদন্তের খাতিরে কমিশনের একটি দল কানাডায় যাবে। কানাডা তো একসময় যেতেই হবে, না হলে তো অনুসন্ধান অসম্পূর্ণ থাকবে। এটা আর কি নির্ভর করছে যে কানাডিয়ানদের স্পন্সর করে।
দুদকের প্রথমবারের তদন্তেও কানাডা সরকারের কাছে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির চেষ্টা সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল, কিন্তু সে সময় কোনো সাড়া পাওয়া যায়নি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2% শেয়ার ধারণে ব্যর্থ 233টি কোম্পানির পরিচালকদের বাদ দিয়ে পুনর্গঠিত পরিচালনা পর্ষদের তালিকা আগামী 15 নভেম্বরের মধ্যে কমিশনে দাখিল করতে কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার কমিশন সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় এসইসি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অমনিবাস হিসেবের অনিয়মের ব্যাপারে এনফোর্সমেন্ট বিভাগকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে এসইসি। এছাড়া আর.এন. স্পিনিং মিলস লিমিটেডের উদ্যোক্তা ও পরিচালকদের 20 সেপ্টেম্বর থেকে আবারও আদেশ না দেওয়া পর্যন্ত শেয়ার বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির দাখিল করা কাগজ জাল হওয়ায় ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাটের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই উঠছে না তাদের, ফলে পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলছে কৃষকরা। ফরিদপুরে আরেক দফা কমেছে পাটের দাম। জেলার বড় বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে উচ্চ ও মাঝারি মানের পাটের দাম 150 থেকে 200 এবং নিম্ন মানের পাটের দাম 1 থেকে 150 টাকা কমেছে। অনেকেই লোকসান দিয়ে হলেও বাধ্য হয়ে পাট বিক্রি করছে। আমার পাট এখন ধরে রাখার মতো ক্ষমতা নাই, এখন লস দিয়ে আমার বেচতে হচ্ছে। আর যে পাটটা 1500 ছিল এখন 1200 টাকা আসছে, 1200 টাকাটা 1100 টাকা বিক্রি হচ্ছে। আমি 2 হালি ক্ষেত পাট করেছি, পাটের মধ্যে অনেকটাই আমার খরচ হয়েছে। এখন পাটের যে দাম আমার পুঁজি উঠে না। কিশোরগঞ্জে শ্রেণীভেদে প্রতিমন পাট 1000 থেকে 1400 টাকায় বিক্রি হচ্ছে। কটিয়াদি উপজেলা সদরে বিজেএমসি অনুমোদিত ক্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 1 কোটি 10 লাখ টাকার পাট কেনা হলেও পরিশোধ করা হয়েছে মাত্র 10 লাখ টাকা। টাকা বকেয়া থাকায় ব্যবসায়ীরা পাট কিনতে পারছেন না, ফলে বিপাকে পড়েছে কৃষক। ইনশাআল্লাহ আমরা এখানে 50,000 মনের মতো কিনবো, আশা আছে। এই যাবৎ 9,000 মন কেনা হয়েছে। আমাদের টাকাটা যদি ভালোভাবে চেল হয় তাহলে ইনশাআল্লাহ আমরা পুরো পাট কিনতে পারবো। উৎপাদন খরচ বৃদ্ধি, পানি সংকট ও আশানুরূপ দাম না পাওয়ায় রাজশাহীতেও পাট চাষ করে সমস্যায় পড়েছে কৃষক। ফলে বেশি জমিতে পাট চাষ করেও কৃষকদের আনন্দ ফিকে হতে চলেছে। সুমনা সিমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজকের নির্ধারিত বিষয় ছিল নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার ঠিক করবেন রাষ্ট্রপতি। এ নিয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে আমাদের কাছে আরও কিছু মতামত চলে এসেছে, যেগুলো তুলে ধরবো আমার সহকর্মীর সাথে। ফাহমিদা, কি এসেছে মতামত, দর্শকরা কি বলছেন? মতামত আসলে এসে গেছে এরই মধ্যে। প্রথমে আমি কে জামান উনার মন্তব্যটা তুলে ধরছি, যে দলীয় রাষ্ট্রপতি নিরপেক্ষ কাজ করবে না বা করতে পারে না, ওনার মন্তব্য। নূর হোসেন বলছে যে এটা তার জন্য মুখ্য নয়, তবে এর ফলাফল কি হতে পারে সেটা সবাই বুঝে। এবং সাইফুল ইসলাম বলেছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ইলেকশন বাংলাদেশে কোনোভাবেই সম্ভব নয়। এবং আরিফ বিন নজরুল বলেছেন যে এটা হবে সরকারের অন্যতম ক্ষমতার অপব্যবহার, যা সাধারণ জনগণ মেনে নেবে না। আমি মোহাম্মদ আলীর যে এসএমএসটি দেখছিলাম, তিনি বলছেন যে তিনি একটা সুন্দর নির্বাচন দেখতে চান, যার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া বা দু দলের মধ্যে যে সমঝোতার কথা সেটাই তিনি ইঙ্গিত দিয়েছেন। বাবুল আহমেদকে দেখছিলাম যে তিনি বলছেন যে তার কাছে মনে হচ্ছে যে ঘুরে ফিরে বিষয়গুলো একই দাঁড়ালো এবং তিনি এই একই বিষয়টি আর বারবার দেখতেও চাইছেন না। তার মতামতে এটা স্পষ্ট। আইনজীবী ইকবাল তার খুদে বার্তার দিকে একটা চোখ আটকালো। তিনি বলছেন যে এই ধরনের যে মতামতগুলো দিচ্ছেন বা প্রধানমন্ত্রীর কথা বলছেন, এতে কি সমস্যা আদৌ সমাধান হবে, নাকি তিনি আশঙ্কা করছেন যে 1-11 থেকে আরও সমস্যা ভয়াবহ হবে কিনা, সে বিষয় নিয়ে তার যথেষ্ট প্রশ্ন রয়েছে। আপনার কাছে আর কি মতামত আছে? আমার কাছে আসলে আপাতত এগুলোই ছিল, আরো বেশ কিছু মতামত আসছে। আসলে সবার মতামত থেকে এটাই আসলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকেই কিন্তু এবং সুষ্ঠু একটি নির্বাচন চাচ্ছে, এবং আসলে সরকারি দল এবং বিরোধী দলের একটি সুষ্ঠু সুন্দর সংলাপ হোক, সেটাই কিন্তু সবাই চাইছে। আমি প্রধানমন্ত্রীর, আপনি যদি সংসদে তিনি যে বক্তব্যটি রেখেছেন, তিনি সেখানে বলেছেন, কিন্তু একটা জিনিস স্পষ্ট করেছেন, তিনি বলছেন যে সংসদ বহাল রেখে নির্বাচন হবে না বলে তিনি স্পষ্ট করেছেন। কিন্তু তিনি কিছুদিন ধরে এই বক্তব্য রাখছিলেন, বিভিন্ন জায়গা থেকে আলোচনা আসছিল, বিভিন্ন টকশো কথা বলেন বা বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সংসদ বহাল রেখে নির্বাচন হবে কিনা। তবে স্পষ্ট করেছেন যে আজকে তিনি বলছেন যে সংসদ বহাল রেখে এই নির্বাচন হতে যাচ্ছে না। পাশাপাশি তিনি
কি ধরনের পন্থাটা হবে, পদ্ধতিটা হবে, সেটা তিনি উল্লেখ করে 90 দিনের দিয়েছেন। মধ্যে উনি বলেছেন যে তাদের মেয়াদকালের শেষ সময়ের দিকে 90 দিনের মধ্যে আসলে নির্বাচন হবে, এবং উনি বলেছেন যে মন্ত্রিসভার আকারটা কেমন হবে বা নির্বাচনের তারিখটা কি হবে সবই আসলে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিবে, এরকম কথা বলেছেন। না, বিষয়টা হচ্ছে যে এবং ক্ষমতা ছাড়ার আগে 90 দিন আগেই, যে এখন যে কনস্টিটিউশনে যে চেঞ্জ এসেছে সেখান থেকে বলা হচ্ছে যে 90 দিন আগেই তিনি ছাড়বেন। এই 3 মাস কিভাবে সরকার চলবে সেটা রাষ্ট্রপতি, তিনি তার মন্ত্রিসভা কেমন করবেন, আকার বাড়াবেন নাকি ছোট করবেন, সেই বিষয়গুলো। তার পাশাপাশি তিনি তার সময়কার, তিনি এই আমলে যে কথাবার্তাগুলো আছে সেগুলো তিনি বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে দলীয় সরকারের অধীনে এই প্রথমবারের মতো 6000 সুষ্ঠু নির্বাচন হয়েছেন। তবে ফাহমিদা, আপনাকে জানিয়ে রাখি যে আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ব্যারিস্টার রফিকুল হক। ব্যারিস্টার রফিক, আপনার সাথে আপনি তো নিশ্চয়ই আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কি বলেছেন সেটা নিশ্চয়ই জেনেছেন। তবে আপনার কাছে যেটা জানতে চাই যে আজকে প্রধানমন্ত্রী যে সংসদে বলেছেন যে আগামী সংসদ নির্বাচনের সময় সরকারের মন্ত্রিসভার আকার কেমন হবে, সংসদ ভেঙে দেয়া হবে, তা ঠিক করবেন রাষ্ট্রপতি। এই বিষয়টি নিয়ে আমি জানতে চাই আপনার কাছে যে আপনি কি মনে করছেন যে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে কিনা? ব্যারিস্টার রফিক, আমি আপনাকে প্রশ্নটা আরেকবার করি, হয়তো আপনি শুনতে পারেননি। আমি যদি জানতে চাই যে আজকে যে প্রধানমন্ত্রী বলেছেন যে মন্ত্রিসভার আকার কেমন হবে, সংসদ ভেঙে দেওয়া হবে, তা ঠিক করবেন রাষ্ট্রপতি, আপনি কি মনে করেন যে এই বিষয়টাতে আসলে সাংবিধানিক সংকট দেখা দেবে কিনা? আপনি কি মনে করছেন? আমি মনে করি যে এই যেটা বলেছেন এটা ভালো, কেননা দুই দিকে দুরকম বলছিল। একজন বলছিল কেয়ারটেকার, একজন বলছিল বর্তমান সরকার। সেখানে মাঝখানে একটা প্রপোজাল যে এসছে, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটা ওয়েলকাম, কিন্তু কতটা জাতীয় বিএনপি কতটা অ্যাকসেপ্ট করবে সেটা বুঝতে পারছি না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার হলে তার কে প্রধান হবে সেইটাই বড় কথা। এখানে তো যদি প্রেসিডেন্ট প্রধান হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা। তার মানে ব্যারিস্টার রফিক, আপনি কি মনে করেন ভবিষ্যতে সংকট আরো ঘনীভূত হবে? আপনি প্রধানের বিষয়টা বলছিলেন যে মানে তত্ত্বাবধায়ক সরকার আমলে কে প্রধান থাকবে সেই বিষয়টি নিয়ে আপনি বলছিলেন, তা আপনার কথা মনে হয় রাজনৈতিক সংকটটা কি আরো ঘনীভূত হবে? আপনি কি মনে করছেন? আমার তো প্রধান বিএনপি প্রসঙ্গ আছে। জি, রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে এটা যে খুব ক্লিয়ার হচ্ছে মনে হয় না, যদিও অ্যাপ্রোচটা ভালো। যেটা বলেছেন এই দুরকম মত ছিল, তার মধ্যে একটা থার্ড ভিউ এসছে, ইট ইজ ওয়েলকাম। কিন্তু এইটার উপর একটু আলোচনা করা হয়, পাবলিকলি আলোচনা করা যেতে পারে, দুই পার্টি আলোচনা করতে পারে, প্রেসিডেন্ট সাহেব দুই নেত্রীকে ডেকে আলোচনা করতে পারেন। এটা তো আলোচনার মধ্যে সবই হয়, কেন আমরা দেশের স্বার্থ সবাই চাই, দেশের স্বার্থের উপরে কোনো স্বার্থ নেই। দেশের মঙ্গলের জন্য আমরা সব কিছু করতে রাজি আছি। সেই হিসেবে মনে হয় দুই নেত্রী যদি পরস্পর মিলে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে কথা বলে কিছু একটা সমস্যার সমাধান করে, সেটা আমাদের সবার জন্য ভালো। ব্যারিস্টার রফিক, আমরা এই বিষয় নিয়ে দর্শকদের মতামত জানতে চেয়েছিলাম। এখানে বেশ কয়েকজন কিছু মতামত দিয়েছেন, তার মধ্যে একটা মতামত ছিল এরকম যে তিনি বলছেন যে দলীয় রাষ্ট্রপতির অধীনে এ ধরনের একটা বিষয়কে তিনি একটা প্রশ্ন তুলেছেন। আপনি কি মনে করেন? ধরেন আমি ব্যক্তিগতভাবে তো এটাকে ওয়েলকাম করি, কিন্তু অনেক লোক আছে যারা পলিটিক্স করে, যারা পার্টি বিলং করে, তারা এটা অ্যাকসেপ্ট করবে না, বিএনপি এটা অ্যাকসেপ্ট করবে না, এইটুকুই আমি মনে করি। কিন্তু আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি এটা একটা ভালো প্রপোজাল, কিন্তু বিএনপি এটা কতটা অ্যাকসেপ্ট করবে ইট ইজ ডাউটফুল। ব্যারিস্টার রফিক, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আমার কাছে আজকের আমাদের দর্শকদের মতামত, পাশাপাশি ব্যারিস্টার রফিকুল হকের মতামত। এখন চলে যাব আমাদের আহসানুর রহমান শাওনের কাছ থেকে, যার কাছ থেকে জানবো খেলাধুলার খবর। শাওন, আপনার কাছে জানতে চাই আজকের যে খেলাটা হচ্ছে টি-20-র কি অবস্থা? 143 রান করেছে ভারত এই মুহূর্তে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করছে এবং তাদের 5টি উইকেট গিয়েছে। যদি আফগানিস্তান শুরুতে খুব ভালো চেপে ধরেছিল, প্রথম ইনিংসের মাত্র 4টি বল বাকি আছে। আর তো এই বিষয়ে সহ এবং সে সাথে বাংলাদেশের যে প্রস্তুতি সেটি নিয়ে ফিরে আসবো, বিস্তারিত খবর জানাবো তখন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, তার আগে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরবো তখন আরো যা থাকছে। আইসিসি ওয়ার্ল্ড টি-20তে আয়ারল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া, ভারতের বিপক্ষে লড়ছে আফগানিস্তান।
এবং জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করলো আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ। স্বাগত আরও একবার রাত 9টা বাংলাদেশে। আইসিসি ওয়ার্ল্ড টি20তে টাইগারদের প্রথম চ্যালেঞ্জ নিউজিল্যান্ড। প্রতিপক্ষ বাংলাদেশকে কোনোভাবেই ছোট করে দেখছে না ব্ল্যাক ক্যাপস, এমনটাই জানিয়েছেন ব্যাটসম্যান মার্টিন গাপটিল। অন্যদিকে টাইগার কোচ রিচার্ড পাইবাস বলেছেন জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। টি20 ক্রিকেটে সাফল্য পাওয়ার সব উপকরণই আছে নিউজিল্যান্ড দলে। ব্র্যান্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল, রস টেইলরের মতো বিধ্বংসী ব্যাটসম্যানের সাথে রয়েছেন জ্যাকব ওরাম, ড্যানিয়েল ভেটুরি আর ফ্র্যাঙ্কলিনের মতো চতুর বোলার। প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার কাছে হেরে যাওয়া ব্ল্যাক ক্যাপরা গ্রুপ আপডেট ডি গ্রুপের বাধা ডিঙিয়ে যেতে চায় বহুদূর। প্রথম ম্যাচের প্রতিপক্ষ যখন বাংলাদেশ, তখন প্রস্তুতিতে ঘাটতি রাখল না রস টেইলরের দল, কারণ 2 বছর আগে পাওয়া টাইগার ভীতিটা এখনো নিশ্চয়ই কাটেনি। মুখে সেটা স্বীকার না করলেও বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই মেনে নিলেন মার্টিন গাপটিল। অবশ্যই বাংলাদেশ ভালো দল, তাদের দলে বেশ কজন বিশ্বমানের খেলোয়াড় রয়েছেন। খাটো করে দেখার কোনো সুযোগ নেই তাদেরকে। আমাদের নিজেদের গেম প্ল্যান ঠিক রাখতে হবে। আর টি20 খেলায় যে কোনো একজন খেলোয়াড় যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, আমাদের সতর্ক থাকতে হবে। আগের যে কোনো আসরের চেয়ে এবার বাংলাদেশের প্রস্তুতিটা বেশ ভালো। টি20 ক্রিকেটের রহস্যটাও পরিষ্কার হচ্ছে টাইগারদের কাছে। লম্বা সময় ধরে ক্রিকেটের মাঝেই ছিল মুশফিক বাহিনী, দলে নেই কোনো ইনজুরি ভাবনা। দেশ ছাড়ার আগে সুপার 8-এ খেলার কথা জানিয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। সে লক্ষ্যটা পূরণ করতে অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ভিন্ন কিছু ভাবার কথা নয়। কোচ রিচার্ড পাইবাসও জানালেন প্রথম ম্যাচে ইতিবাচক ফলাফলই আশা করছেন তিনি। এই গ্রুপটাকে গ্রুপ অফ ডেথ বললে ভুল হবে না। আমরা এখন নজরটা দিচ্ছি নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা খেলাটা খেলার দিকেই। আর অন্য ম্যাচে কি হলো বা অন্যরা কি বললো তা নিয়ে আমরা ভাবছি না। রিচার্ড পাইবাসের কথা স্পষ্ট হলো, টি20 ক্রিকেটের পুরোপুরি ব্যালেন্স দল নিউজিল্যান্ড। কিউই বধের কৌশলটাও বাতলে দিলেন তিনি। মনোযোগ ধরে রাখতে হবে 240 বলেই, আর সেই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে টাইগাররা। রহমান পেয়ার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পাল্লেখালী স্টেডিয়াম, ক্যান্ডি, শ্রীলঙ্কা। ক্রিকেটে বাংলাদেশের মূল হাতিয়ার বললে চোখ বন্ধ করে যার নাম আসে তিনি সাকিব আল হাসান। ওয়ার্ল্ড টি20তে বাংলাদেশের জয়ের জন্য শুধুমাত্র ব্যাটিং বা বোলিংই নয়, নির্ভর করতে হবে সাকিবের অলরাউন্ড পারফরমেন্সের উপর। টেস্ট আর ওয়ানডেতে যতখানি সফল, ঠিক ততখানি আলো ছড়াতে পারেননি ছোট ফরম্যাটের ক্রিকেটে। বাংলাদেশের 24টি আন্তর্জাতিক টি20-র মধ্যে খেলেছেন 22টি। তবে কেন যেন ঠিকঠাক তাল মেলাতে পারছেন না সাকিব আল হাসান। এই 22 ম্যাচে 14.9 গড়ে তার রান 328। তবে টি20তে যেটা বেশি দরকার, স্ট্রাইক রেটটা সন্তোষজনক 113.10। বল হাতে অবশ্য দারুণ সফল এই বিশ্বসেরা। 22 ম্যাচে নিজের ঝুলিতে ভরেছেন 27 উইকেট। গত কিছুদিনে অফিসিয়াল আনঅফিসিয়াল মিলিয়ে বেশ কিছু টি20 খেলেছে টাইগাররা। সাকিবের প্রস্তুতিটাও হয়েছে দলের সাথে তাল রেখেই। শেষ 10 ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসছে 165, যার গড় স্ট্রাইক রেট 130.148। উইকেট নিয়েছেন 11টি। এই হিসাবটা বিবেচনা করলে নির্ভরতার জায়গায় আশ্বাস পাওয়া যায় ঠিকই। বিশ্বসেরা এই অলরাউন্ডারের অভিষেকটাও কিন্তু তার পক্ষেই কথা বলছে। 2006-এর জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচটাতে 32 বলে 26 রান করেছিলেন সাকিব, আর বল হাতে 4 ওভারে নিয়েছিলেন 1 উইকেট। সেই ম্যাচে 43 রানে জিতেছিল টাইগাররা। মিডল অর্ডারে ব্যাট করলেও ইদানিংকালে অবশ্য কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে অর্ডারে। বেশ কয়েকটা ম্যাচে 3 নম্বরে খেলতে হয়েছে তাকে। নতুন এই পজিশনটা একেবারে ব্যর্থ হয়নি। সাকিব নিজেও উপভোগ করেছেন জায়গাটা। আমি যেভাবে ব্যাট করতে চাই সেভাবেই পারছি। এখানকার উইকেটটাও ভালো, আউটফিল্ড অনেক দ্রুত। আশা করছি সুপার 8-এ খেলতে পারবো আমরা। পুরো টি20 ক্যারিয়ারে 5টি 6 আর 31 সহ অর্ধশতক আছে একটি। ওয়ার্ল্ড টি20তেও টাইগারদের মাঠের লড়াইয়ে সবচেয়ে বড় নির্ভরতা থাকবেন সাকিব আল হাসান। আমরুল বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে আজকে দ্বিতীয় ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গ্রুপ এ এর ম্যাচে আফগানিস্তানকে জয়ের জন্য 160 রানের টার্গেট দিয়েছে ভারত। ব্যাট করতে নেমে 22 রানে মাথায় ফিরে যান ভারতের গম্ভীর ও শেহবাগ। এরপর দলের হাল ধরেন বিরাট কোহলি ও ইউবরাজ সিং। ইউবরাজ 18 রানে আউট হলেও হাফ সেঞ্চুরি করেন কোহলি। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 159 রান তোলে ভারত।
এর আগে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। আইরিশদের দেওয়া 123 রানের টার্গেট 29 বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে অজিরা। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশ বাহিনী। 33 রানে 4 উইকেট হারানো আয়ারল্যান্ডের দুরবস্থা কিছুটা কাটে ওব্রায়ান ভাইদের ব্যাটে। তবে অজি বোলিংয়ের দাপটে নির্ধারিত ওভার শেষে 7 উইকেট হারিয়ে 123 রান করে আয়ারল্যান্ড। ফুটবলের খবর। চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম জয় দিয়ে শুরু করলো রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিছিয়ে পড়েও 3-2 গোলে জিতেছে গ্যালাক্টিকোস। আরেক ম্যাচে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন মপলিয়েকে 2-1 গোলে হারিয়েছে আর্সেনাল। গত কয়েক ম্যাচে নিজেদের হারিয়ে খুঁজছিল জোসে মরিনিও শিষ্যরা, কিন্তু ঘরের মাঠ বার্নাব্যুতে তো আর ছেড়ে কথা বলা যায় না। তবে মাথায় রাখতেই হলো প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি, তাই সাবধানেই শুরু করলো রিয়াল। ওদিকে পরের মাঠে মান খোয়ানোর ভয়টা ছিল ম্যান সিটিরও, সেখানেও শুরুটা স্লথ। তাই বলে তো আর একেবারেই ঢিমে তালে খেললে হবে না। আক্রমণ চলতে থাকলো দুপক্ষেরই, সতর্ক রক্ষণভাগ, সতর্ক গোলরক্ষক। এভাবেই শেষ হলো প্রথম 45 মিনিট। বিরতি থেকে ফিরেও ঘটনার পুনরাবৃত্তি। বারবার একে অন্যকে ছাড়িয়ে যাবার সুযোগ হাতছাড়া করতে লাগলো পাল্লা দিয়ে। 69 মিনিটে কাণ্ডই ঘটিয়ে ফেললেন এডিন জেকো। স্বাগতিক গোলকিপারকে রীতিমতো ধোকায় ফেলে দিয়ে আনন্দে ভাসালেন মানচিনিকে। পরের মিনিটেই সমতায় ফিরতে পারত রিয়াল, কিন্তু সেই ভাগ্যের ফের। তবে সময় গড়ালো না বেশিক্ষণ। 6 মিনিট পরেই মার্সেলো সমতায় ফেরালেন দলকে। স্বস্তি এলো রিয়ালের ঘরে। কয়েক মিনিট বাদে আলেকজান্ডার কোলারভ যে ফ্রি কিকটা নিলেন, সেটার জবাব হয়তো কারো কাছেই ছিল না। সিটিজেনরা আবারও এগিয়ে। নাটকীয়তায় ভরপুর এই ম্যাচে পরের মিনিটে আবারও সমতা। এবারের স্কোরার করিম বেনজেমা। পুরো নাটকের দৃশ্যপটে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। একবার জ্বলে ওঠার চেষ্টা করলেন তিনি, কিন্তু ব্যর্থতাকে কাটাতে পারলেন না। শেষ মিনিটে রোনালদোর পায়ে বল, আলতো করে কিক করলেন শত্রু শিবিরে। সেটাই যে জয় এনে দেবে, এটা হয়তো তিনি নিজেও বুঝতে পারেননি। শেষমেশ গোল খরা থেকে মুক্ত হলেন CR7, আর ব্যর্থতার বৃত্ত থেকে বেরোলো জোসে মরিনিওর দল। আমিরুল বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমার কাছে এখনকার মতো এই ছিল খেলার খবর। ফিরে যাচ্ছি রাত 9টার বাংলাদেশের মূল আয়োজনে ফামিদের কাছে। শাওন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা খেলার অনেক সংবাদই জানতে পারলাম। আপনি আমাদের জানিয়েছেন যে আইসিসি ওয়ার্ল্ড টি20তে টাইগারদের প্রথম চ্যালেঞ্জই হচ্ছে নিউজিল্যান্ড, এবং নিউজিল্যান্ডও কিন্তু বাংলাদেশকে ছোট করে দেখছে না। এখন দেখা যাক আমাদের টাইগাররা কেমন করে। এর আগে বিরতিতে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি কিছু ভিন্ন সংবাদ। দুবেলা ভাতের যোগান দিতে কক্সবাজারের সাগর পাড়ে গান গাইছে ক্ষুদে শিল্পীরা। বিরতির পর আবারও ফিরে এলাম। শুরুতেই দর্শকদের মতামতগুলো জানিয়ে দিচ্ছি। আমার কাছে বেশ কিছু মতামত আছে। প্রথমে একজনের মতামত বলতে চাচ্ছি, শেখ মাসুদ ইকবাল। উনি বলেছেন যে পিএম যা বলছেন তাতে কি সমস্যার সমাধান হবে কিনা, নাকি সমস্যা 111-এর চেয়েও ভয়াবহ হবে। এবং আরও একটি মতামত আছে, গোলাম সরোয়ার বলেছেন যে বিএনপি সহ অন্য দলের মতামত নেওয়া উচিত। আজকে তো বিষয়টি ছিল নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার ঠিক করবেন রাষ্ট্রপতি, এই নিয়ে দর্শকরা মতামত জানিয়েছেন। তবে ফরহাদ আহমেদ তিনি যে খুদে বার্তাটি পাঠিয়েছেন সেটার দিকে নজর আটকে গেল। তিনি বলছেন যে গণতন্ত্র নয়, উন্নয়ন নয়, দারিদ্রতা কমানো নয়, কিন্তু 41 বছর ধরে এদেশের মানুষ দেখেছে এদেশে নির্বাচন, এবং নির্বাচনে জয়ী হওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। আপনার কাছে সেরা মতামতটি জানবো। জি, সেরা মতামতটি জানিয়ে দিচ্ছি। আজকের সেরা মতামতটি হলো গোলাম সরোয়ার ফরহাদের পাঠানো মতামতটি। তিনি বলেছেন বিএনপি সহ অন্য দলগুলোর মতামত নেওয়া উচিত। ফরহাদ সহ যারা মতামত পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি ভিন্ন সাথে খবরে। মঞ্চ মাতানো কিংবা টিভি পর্দার নাম করা শিল্পী নয়, শুনবো সংসারের দুবেলা ভাতের যোগান দিতে কক্সবাজারে সাগর পাড়ে গান গিয়ে চলা কিছু ক্ষুদে শিল্পীর কথা।
কক্সবাজারে বেড়াতে এসে আবার শুধু সমুদ্রের গর্জন নয়, শোনা যাবে এমন অসংখ্য ক্ষুদ্র শিল্পীর গানও। টিভি দেখে ওদের গান শেখা, তবে এদের গায়কী টিভি শিল্পীদের চেয়ে কোনো অংশে কম নয়। পর্যটকদের যার যেমন পছন্দ বলা মাত্রই গিয়ে শোনায় ওরা। এদের গান শুনে খুবই ভালো লাগছে। এদের গান শুনে এদের মনের মধ্যে যে একটা প্রতিভা আছে, গান করার মতো আছে, ওরা পারবে। 10-12 বছরের এমন অসংখ্য শিশু প্রতিদিন গান গিয়ে বেড়ায় কক্সবাজারের কলাতলী সহ বিভিন্ন পয়েন্টে। শখের বশে নয়, গান গিয়ে পর্যটকদের কাছ থেকে পাওয়া টাকা দিয়ে চলে ওদের সংসার। শখে আমরা গান গাই, টুরিস্টদেরকে আনন্দ দিই, 20-25 টাকা পাইলে এগুলো দিয়ে সংসার চলে। ছিন্নমূল এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। শেষ করব 100 বছরের পুরনো কারাগারে হোটেল বানানোর কিছু ছবি দেখিয়ে। তার আগে বিদায় নিচ্ছি আমরা দুজন। দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টায় বাংলাদেশ নিয়ে কাল আপনাদের সামনে আবারও হাজির হব। আর সব সময় সব শেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।